মেডিকেল রিপোর্ট অনুযায়ী মিস মীরা কখনো মা হতে পারবে না স্যার। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পয়জন যাতে গুরুতর ক্ষতি না করে, কিন্তু আপনি একটু বেশিই লেট করে ফেলেছেন পেশেন্টকে হসপিটালে আনতে। এন্ড দিস টাইম উই হ্যাভ নাথিং ইলস টু ডু স্যার। উষান কিংকর্তব্যবিমূঢ় নিষ্প্রাণ অনুভূতিশূন্য নেত্রে চাইল সম্মুখে। কাচের দেয়ালের ওপারে মীরা মাহদির কোলে মাথা রেখে বেঘোরে ঘুমোচ্ছে। আচ্ছা, মেয়েটা যদি জানত সে আর কখনোই মা হতে পারবে না, তখনও কি এমনইভাবে শান্তিতে ঘুমোত? নিজেকে বোকার মতো একটা প্রশ্ন করে বসল উষান। তার অন্তঃকরণের দশা বেহাল প্রায়। মীরার এই অবস্থার জন্য অবশ্যই সে দায়ী। সর্বোচ্চ চেষ্টা করেছিল উষান নিজের থেকে মীরাকে দূরে দূরে রাখার। কত অপমান অবহেলা করেছে মেয়েটাকে সে, একমাত্র মীরার সুরক্ষার কথা চিন্তা করে। কিন্তু সেই তো মেয়েটাকে ঠেলে দিল সে বিপদ সম্মুখে। দারাহি গভীর দৃষ্টিতে দেখছিলেন উষানকে। তার সামনে দাঁড়িয়ে থাকা একসময়কার পাথর মনের অধিকারী মানুষটার পরিবর্তন সচোখে বিস্ময় নিয়ে দর্শন করছেন। তীব্রের থেকে শুনেছিল সে যদিও, তবুও বিশ্বাস করেননি। এবার স্পষ্টত নিজ নেত্র দ্বারা দর্শন করে তার হতভম্ব হওয়ার উপক্রম। রাহি ধাতস্থ করে নিজেকে, গলা ঝেড়ে ফের বলে, স্যার, উনাকে পয়জন দেয়াই হয়েছিল যেন সে আর কখনো মা না হতে পারে তার জন্য, যার কারণে পেশেন্ট মারা যায়নি, জীবিত এবং সুস্থ আছে। জাস্ট রক্তক্ষরণ হয়েছে একটু, এতটুকুই। আপনি যান। রাশভারী কণ্ঠের জবাব। রাহি দ্রুত সেখান হতে প্রস্থান করল। উষান কাচের দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে। মাহদি উষানকে দেখে নড়েচড়ে বসল। জিজ্ঞেস করল, বাবা? ডাক্তারের সাথে কথা বলছিলে দেখলাম। কি বলল সে? মীরা সুস্থ আছে না? গুরুতর কিছু? তন্দ্রাচ্ছন্ন মীরার প্রতি নরম চোখে তাকাল উষান। কণ্ঠের খাদ নামিয়ে জবাব দিল, মীরা সুস্থ আছে আঙ্কেল, কিন্তু পয়জনের ব্যাড এফেক্টের কারণে ও কখনো মা হতে পারবে না। এমনিতে ও এখন সম্পূর্ণ সুস্থ। মাহদি মৌন। লোকটার অন্তঃকরণের ভাষা পড়তে পারল না উষান। চুপ করে দাঁড়িয়ে রইল। মাহদি এখন কিরূপ প্রতিক্রিয়া দেখাবে তা সম্পর্কে তার ধারণা নেই। তবে সে চাইছে বাবা হিসেবে মাহদি শক্ত থাকুক। মীরাকে সামলাতে হবে তো। মিনিট খানেক পর মাহদি বলল, মেয়েটা আমার বেঁচে আছে এটাই আমার কাছে যথেষ্ট উষান। ও মা হতে পারবে না, এটা নিয়ে আমার আপাতত কোনো দুঃখ কষ্ট নেই। মেয়েটা আমার এই কঠিন সত্যটা সহ্য করতে পারলেই হল। নিভৃতে ভীষণ স্বস্তি পেল উষান। মাহদির থেকে এমন ব্যবহার, এমন বক্তব্যই আশা করছিল সে। ঈষৎ বাদে সে বলল, আই থিঙ্ক মীরাকে এখন এই ব্যাপারটা না জানানোই বেটার হবে আঙ্কেল। এমনিতেই ও এখন মেন্টালি ডিপ্রেসড। এই কথাটা শুনলে আরও অবস্থা খারাপ হতে পারে। উষানের ফোন বেজে উঠল। পকেট হাতড়ে ফোন বের করে কর্নারে যায় উষান। পুলিশ অফিসার ফোন দিয়েছে। রিসিভ করার সঙ্গে সঙ্গে অপাস হতে ব্যস্ত কণ্ঠে বলা হল, স্যার, আপনি শুভ্রকে এতটা বাজেভাবে মেরে ফেলেছেন। এখন হেড ডিপার্টমেন্টে আমরা কি জবাব দিব স্যার? উষান রাশভারী কণ্ঠে প্রত্যুত্তর করল, হেড ডিপার্টমেন্টকে আমি দেখব অফিসার। আপনি লাশ নিয়ে থানায় ফিরুন। ওকে স্যার, বাট আপনাকে এখনই থানায় আসতে হবে। এসিপি স্যার, আপনাদের গ্রুপ ক্যাপ্টেন এসেছেন সেখানে।
এখনই কথা বলে নিলে ভালো হতো। আসছি আমি। ফোন কেটে পকেটে ঢোকায় উষান। লম্বা লম্বা পা ফেলে এগোলো সামনে। মাহদির নিকট এগিয়ে এসে বলল, আঙ্কেল, আমাকে যেতে হবে একটু। আসি। আমি রাতে আসব, থানায় যেতে হবে এখন। মীরাকে যে কিডন্যাপ করেছে, কেন করেছে তা সম্পর্কে। আচ্ছা বাবা, তোমার আছে আমি কৃতজ্ঞ। তুমি আছো তাই হয়তো আমার মেয়েটা এখনো বেঁচে আছে। পুলিশের কাছে বললে হয়তো তাদের খুঁজতে খুঁজতে আমার মেয়েটাই মারা যেত। উষান বিড়বিড়িয়ে নিম্ন কণ্ঠে শুধালো, আমার জন্যই আজ আপনার মেয়ের এই অবস্থা আঙ্কেল। শুধুমাত্র আমার জন্য। তীব্রকে সঙ্গে করে উষান চলে যায়। মাহদি মীরার মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে মেয়ের গায়ে কাঁথা টেনে উঠে দাঁড়ায়। তার নেত্র কার্নিশে অশ্রুকণা। সে কাঁদছে। আজকের এই পরিস্থিতিতে মাহদি একবার ভেবেই নিয়েছিল মেয়ে হয়তো তার আর সুস্থ রূপে ফিরে আসবে না। এশারের নামাজ শেষে আল্লাহ তায়ালার নিকট মাহদি দুহাত তুলে দোয়া করল, শুকরিয়া আদায় করল আল্লাহর নিকট। ছেলেরা কাঁদে না সহজে, কিন্তু বাবার সন্তানের কষ্টে অল্পতেই কেঁদে ফেলে। মাহদি কাঁদল কিতক্ষণ, নীরবে, নিভৃতে, আপনমনে। তখন সাজবেলা। ঘুমের ঔষধের প্রকোপ কেটে গিয়ে মীরার তন্দ্রা কেটেছে ক্ষীণ সময় পূর্বে। রুহি তাকে স্যুপ খাওয়াচ্ছে। মায়ান মীরার কোলে মাথা রেখে বোনের সাথে নানান কথা বলছে। মাহদি নেই কেবিনে। বাহিরে গিয়েছে জরুরি কিছু ঔষধ আনতে। সবাই ব্যস্ত। জাগতিক ভুবন হতে বিচ্ছিন্ন কেবল মীরা। সে ভাবছে কিছু, মনোযোগ সহিত। তার বারংবার মনে হচ্ছে জ্ঞান হারানোর পূর্বে সে এক বলিষ্ঠ দেহী পুরুষকে জড়িয়ে ধরেছিল, নিবিড় বন্ধনে আবেষ্টিত ছিল। কিন্তু কে ছিল সেই পুরুষ? তা মস্তিষ্কের ওপর তুমুল জোর দিয়েও মীরা মনে করতে পারছে না। অচেতন হওয়ার পূর্বকার কোনো ঘটনাই তার মনে নেই। মনে করতে পারছে না। দেখা যায়, মনে করতে গেলেই মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। মীরা এদিক সেদিকে তাকাল। কাউকে খোঁজার চেষ্টা করল। মন পিপাসু যাকে চাচ্ছে, স্নাউকোষ বলছে সে নেই। নেই এখানে, তার আশেপাশে। এত কিছুর পরও বেহায়া মন সেই সুদর্শন মুখশ্রী দর্শন করার লালসায় ছটফট করে ভীষণ। ভীষণ করে। খাওয়ার মাঝে নাক সিটকে নিল মীরা। বলল, কি ছাইপাশ খাওয়াচ্ছিস? আমি খাব না আর। রুহি আরেক চামচ মীরার ওষ্ঠাধর সম্মুখে তুলে ধরে বলল, ছাইপাশ না জান, ইটস পুষ্টি। হা করো। কড়া দৃষ্টিতে তাকালো মীরা। রুহি হাসফাস করল। উদ্বেগ নিয়ে বলল, এভাবে তাকাবি না কতদিন বলছি? আমার রুহ বের হয়ে আসতে চায়। এই অসময়ে মরে গিয়ে নিজের জামাইটাকে আমি বিপত্নিক করতে চাই না। মীরা বিরক্তিমাখা কণ্ঠে জিজ্ঞেস করল, জামাই? নতুন বয়ফ্রেন্ড পেয়ে গিয়েছিস? আরে না, ভবিষ্যতের কথা বলতেছি। নে খা। হা কর জলদি। উফ, আমার মনে হচ্ছে আমি আমার বাচ্চারে খাওয়াচ্ছি, অথচ বিয়েই করলাম না এখনো। ইটস পেইন ড্যাম। হা করো বাবু হা। রুহির উদ্ভট কথা শ্রবণ করে মীরা খাওয়া শেষ করল। হাতে স্যালাইন চলছে তার। স্যালাইন শেষ হলেই রিলিজ দেয়া হবে। মাহদি আসলো ঈষৎ বাদে। সবকিছু ভুলে বাবার সাথে আদুরে আলাপে ব্যস্ত হল মীরা। বাবা পাশে থাকলে তার পুরো পৃথিবীটা তখন ফিকে হয়ে পড়ে। সময় প্রবাহিত হওয়ার সাথে সাথে মীরার পুরনো ঘটনা সব মনে পড়ছে। মনে পড়ছে শুভ্রের দলের সেই লোকদের বাজে স্পর্শ করার মূর্হত।
মনে পড়ছে শুভ্রের সেই বাজে কুরুচিপূর্ণ দৃষ্টি। তিক্ততার মাঝে আবার এক মুঠো প্রশান্তির প্রয়াসে মনে পড়েছে উষানকে জড়িয়ে ধরার মূর্হত নির্মেদ গাল দুটোর অবস্থা রক্তিমতায় ছেয়ে বেহাল তখন। সে এতটা নির্লজ্জ কি করে হল? হোক না উষান প্রেমিক পুরুষ তার, লোকটা তো পরপুরুষই, তাই না? সে কিভাবে জড়িয়ে ধরল লোকটাকে এভাবে? ডিভানে বসেছিল মীরা। মাহদি দরজা ঠেলে প্রবেশ করল রুমে। হাতে তার পানি ভর্তি গ্লাস আর ঔষধ। মীরা এগোলো সম্মুখে। প্রশ্ন করল, ঘুমাওনি বাবা? এখনই ঘুমাবো। তোমার ঔষধটা দিতে আসলাম। আমি খেয়ে নিতে পারতাম তো বাবা। যাই হোক, নিজের ঔষধ খেয়েছ? মীরা ঔষধ মুখ নিয়ে গ্লাসে ওষ্ঠাধর স্পর্শ করতে করতে জিজ্ঞেস করল। মাহদি হেসে সায় জানায়। মীরা ফের জিজ্ঞেস করে, রুহি, মায়ান, ওরা দুজন কই বাবা? ডাইনিং রুমে খাচ্ছে। রুহি তো কাল সন্ধ্যা থেকে তোমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। মায়ানও একই। জোর করে রাতে একটু খাইয়েছিল রুহি। দীর্ঘশ্বাস ফেলে বাবাকে ঘুমোতে বলে মীরা এগোলো ডাইনিং রুমে। পথিমধ্যে যাওয়ার সময় কলিং বেলের শব্দে ভ্রুকুটি কুঁচকে নেয় সে। রুহি ডাইনিং রুম থেকে মীরাকে দেখে চেঁচিয়ে বলল, তুই ঘুম বাদে এখানে কি করিস? রেস্ট করতে বলল না ডক্টর? দরজা খুলতে উঠে আসছিল রুহি। মাঝে প্রশ্ন করল। মীরা রুহিকে থামিয়ে দিয়ে বলল, খা তুই, আমি দেখি কে আসলো। সদর দরজা খোলার পর সম্মুখে দৃশ্যমান হয় তার উষানকে। পরনের সাদা টি শার্ট সিক্ত। সিক্ত কেশ হতে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে কাঁধে। এত রাতে উষানকে দেখে চমকালো মীরা। চমকিত স্বরে বলল, আপনি এত রাতে? উষান মোলায়েম কণ্ঠে বলল, কথা ছিল। তুমি কি ঘুমোচ্ছিলে? না, আসুন। ড্রয়িং রুমের সোফায় উষানকে নিয়ে আসে মীরা। সিঙ্গেল সোফায় বসে কৌতূহলী দৃষ্টিপাত ফেলল উষানের প্রতি। উষান বসেনি। তার পোশাক সিক্ত, বৃষ্টিতে ভিজে এসেছে। তোয়ালে এগিয়ে দিয়ে মীরা জিজ্ঞেস করল, বৃষ্টির মাঝে ভিজে এলেন কেন? ছাতা কোথায়? পুলিশ স্টেশন থেকে এসেছি। সেখানে যাওয়ার সময় সঙ্গে ছাতা নেইনি। সিক্ত কেশ গুচ্ছ মুছার পরও উষান বসল না। মীরা বসুন বলতে গিয়েও থেমে যায়। ক্ষীণ দূরে রুহি আওর চোখে একবার দুজনকে পরখ করে মায়ানকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। উষান থেমে থেমে বলল, শুভ্র তোমাকে কিডন্যাপ কেন করেছে জানো? জানি। ও মনে করেছিল আমি আপনার প্রেমিকা। তাই আমাকে কিডন্যাপ করে আপনাকে ব্ল্যাকমেইল করে সেখানে নিতে চাচ্ছিল, যাতে শুভ্র সহজে আপনাকে হাতের কাছে পায় আর হত্যা করতে পারে। মীরার সোজাসাপটা উত্তর। উষান বোধহয় একটু চমকাল। জিজ্ঞেস করল, জানলে কি করে? ওদের কথোপকথনে বুঝেছি। তো এবার বুঝতে পেরেছ আমায় তোমাকে দূরে রাখার কারণ? অযথা, অহেতুক কারণে তোমায় অপমান করার কারণ? মীরা বেশ দেরি করে উত্তর দিল। বলল, না, তোমার সেফটির জন্য মীরা। যদিও লাভ হলো না কিছুই। তোমাকে শেষ পর্যন্ত সেফটি দিতে পারলাম কোথায়? আমার লাইফটা অত সহজ না মীরা, যতটা তুমি বা তোমরা মনে করো। মীরা মৌনতা পালন করল। অতঃপর কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার লাইফটা সহজ হলে বুঝি আমায় মেনে নিতেন? প্রত্যুত্তর পাওয়া গেল না। হাল ছেড়ে দিল মীরা। নিজ থেকে এরূপ প্রশ্ন করাটা ভুল হয়েছে বৈকি। সে নির্লজ্জ।
চরম মাপের নির্লজ্জ। হাতের কালো রঙের ঘড়িতে সময় দেখে উষান বেরিয়ে যেতে যেতে বলল, কিছু প্রশ্ন আকারেই থাকা ভালো মীরা। এরূপ প্রশ্নের উত্তর না জানাই শ্রেয়। যশোরে যাওয়ার প্রস্তুতি শুরু করো। সেখানে হয়তো হবে নতুন কিছু, নতুন যাত্রার সূচনা। এন্ড নাও ইউ শুড টেক রেস্ট। নতুন যাত্রার সূচনা। তিনটে শব্দ বহুবার মস্তিষ্কে আওড়ালো মীরা, কিন্তু বুঝতে পারল না কিছুই। কি আশ্চর্য! উষানের এরূপ কথা বলার মানে কি? কিসের ইঙ্গিত দিয়ে গেল লোকটা? বসন্তটা এবার একটু অন্যরকম। মিষ্টি রোদ্দুরের বদলে থেমে থেমে বৃষ্টি নামছে একটুক্ষণ পর পর। মেদিনীর রূপ দেখে মনে হবে এখন বর্ষা চলছে। প্রভাতে একাধারে মেদিনীতে বর্ষণ হওয়ার পর দ্বিপ্রহর নামতে ক্ষীণ থেমেছে বৃষ্টির তেজ। মেঘের আড়ালে লুকিয়ে থাকা হলদেটে সূর্য উকি দিচ্ছে ক্ষণিক পরপরই। শিমুল গাছটার মগডালে বসে থাকা দুই জোড়া কাক ডানা ঝাপটে উড়াল দিল। ধূসর মেঘের আবর্তে ছেয়ে থাকা অম্বর ধীর পর্যায়ে শুভ্রতায় ছেয়ে যাচ্ছে ক্রমাগত। ঘন সবুজ ঘাসে বর্ষণের জল জমে আটসাট প্রায়। 2-3টে নেড়ি কুকুর সূর্যের কিরণ দর্শন করা মাত্র ছুটে এলো পরিত্যক্ত বাড়িটা থেকে। হাতের ছাতা বেজায় বিরক্তি নিয়ে বন্ধ করে নিল মীরা। এই বৃষ্টি তো এই রোদ। প্রকৃতির ক্ষণে ক্ষণে রূপ পাল্টানো নিয়ে এই মানবী ভীষণ বিরক্তি, অতিষ্ঠ। হ্যান্ডব্যাগে ছাতা ঢুকিয়ে মীরা হাঁটা ধরল সামনে। রুহি রিকশার সামনে দাঁড়িয়ে হাত নাড়ছে। পদচারণের গতি কিঞ্চিত বাড়িয়ে দিয়ে রুহির সম্মুখে গিয়ে দাঁড়াল সে। অতঃপর বিরক্তি নিয়ে শুধাল, অযথা ছাতাটা আনলাম। বৃষ্টি তো থেমেই গেল। রুহি রিকশায় উঠে বসে মীরার জন্য জায়গা করে দিল। শ্রবণ করা বার্তা শুনে প্রত্যুত্তরে বলল, আরে চিল, আজকে আমরা সারাদিন বাহিরেই। আবার বৃষ্টি আসলে কাজে লাগবে। এখন ওঠ। মীরা উঠে বসার পর রিকশা চালক যাত্রা শুরু করল। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার আজ 2 দিন পার হয়েছে। মীরা আস্তে আস্তে করে সেই কালো স্মৃতিগুলো মস্তিষ্কের নিউরন থেকে মুছে ফেলার প্রয়াস চালাচ্ছে। তিক্তপূর্ণ অতীত মনে রেখে অযথা নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? যশোরে যাওয়া প্রসঙ্গে মীরা যখন মাহদির নিকট আবেদন করল, কাল রাতে মাহদি তার আবেদন নাকচ করেননি। মীরা চমকে ছিল প্রচণ্ড। বাবা যে তাকে এতটা সহজে যশোরে যেতে দিবে ভাবেনি সে। মীরার মা মারা যাওয়ার পর মাহদি যশোরে পা রাখেননি। ছেলে মেয়েকে নিয়েও যাননি। মীরা প্রায়শই জেদ করত মায়ের কবর দেখতে যাবে, নানুবাড়ি যাবে, কিন্তু মাহদি তার আবেদন প্রতিবারই নাকচ করে এসেছে। তার পরিপ্রেক্ষিতে আজ হঠাৎ যখন মাহদি তাকে যশোর যেতে অনুমতি দিল, তখন মীরার আশ্চর্যের সীমা ছিল না কোনো। রিকশা উষানের দাদু বাড়ির সামনে থামতেই মীরা ভ্রুকুটি কুঁচকে নিল। জিজ্ঞেস করল, রিকশা এখানে থামল কেন রুহি? রুহি জবাব দেয়, তোরে তো বলাই হয়নি। আমাদের সাথে উমাইশা আপও যাবে শপিংয়ে। আপুরও কিছু কেনাকাটা করার আছে। তপ্তশ্বাস ছাড়তে ছাড়তে সম্মুখে তাকাতেই থমকে রইল মীরা। উমাইশার সাথে আরেকজন ব্যক্তিও আসছে, উষান। বেশভূষা আকর্ষণীয় বড্ড। কালো টি-শার্টের এবং টি-শার্টের ওপরে ক্যাজুয়াল হালকা বাদামি রঙের লেদারের জ্যাকেট। চাপ দাড়ি, সাথে মাথার ছোট্ট ছোট্ট আর্মি কাট দেয়া চুলগুলোই যেন উষানকে মানিয়েছে বেশ। চোখে চশমা। হাঁটার ধরনের চমৎকার পদচারণ দর্শন করার পর মীরা শ্বাস রুখে রইল। লোকটা এত বেশি সুন্দর কেন? কেন সর্বদা তাকে ঘরে ফেলে দেয় এই মানব? চটজলদি অন্যত্রে দৃষ্টিপাত নিক্ষেপ করল মীরা। উমাইশা তাদের নিকট এগিয়ে মিষ্টি কণ্ঠে বলল,
তোমাদের সমস্যা হবে না তো আমি সঙ্গে গেলে? বেশি ডিস্টার্ব করছি আমি তাই না? রুহি চটপট উত্তর দিল। আরে আপু, কিসের সমস্যা? আর বড় বোন সাথে গেলে ডিস্টার্ব ফিল করার কোনো মানেই হয় না। মীরা অন্যমনস্ক। হুঁশে ফিরিয়ে আনার জন্য রুহি হাতের কনুই দিয়ে মীরার বাহুতে গুঁতো দিল। সম্বিত ফিরে পেয়ে মীরা হকচকিয়ে বলে উঠল, তুমি অযথা নার্ভাস ফিল করছো আপু। আমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না। ট্রাস্ট মি। থ্যাংক ইউ বোথ অফ ইউ। আসলে কি বলো তো, তোমরা দুইটা এত চমৎকার মানুষ, তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। রুহি গমগম সুরে বলল, আপু তুমি রিকশায় বসো আমার সাথে। মীরা উশান ভাইয়ার সঙ্গে যাক। উশান ভাইয়াও তো মনে হয় আমাদের সাথে যাচ্ছে তাই না? হ্যাঁ যাবে। ও আমাকে একা ছাড়তেই চাচ্ছে না। উশান ফোনে কথা বলায় ব্যস্ত অদূরে দাঁড়িয়ে। মীরা রুহির প্রতি কড়া দৃষ্টি ফেলে হতাশ হয়ে নামল রিকশা থেকে। উমাইশা উঠে বসে উশানকে ডাক দিল উঁচু কণ্ঠে। খানিকক্ষণ বাদে উশান ফিরে আসল। জিজ্ঞেস করল, রুহির সাথে যাচ্ছ আপু? হ্যাঁ। তুই মীরাকে সঙ্গে করে নিয়ে আয়। বাইক আস্তে চালিয়ে আসবি। মোলায়েম কণ্ঠে প্রত্যুত্তর। রিকশা চলে যায়। মীরা অন্তঃকরণে রুহিকে বেশ কয়েকটা বকা দিয়ে উশানের মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলল। উশান তার পানেই তাকিয়েছিল। দুজনের একসঙ্গে চোখাচোখি হতেই লজ্জায় ইতস্তত বোধ করে নেত্রপল্লব নিচের দিকে ঝুঁকিয়ে নিল। মনে মনে প্রস্তুতি নিল সে কঠিন কণ্ঠে কথা বলার। তার বলার পূর্বেই উশান জিজ্ঞেস করল, সারাদিন কি এখানেই দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি মীরা? হতবিহ্বল হয়ে মাথা তুলল মীরা। কি আশ্চর্য! এই লোক বাইকে গিয়ে কখন বসল? মীরা এগোল সামনে। সন্তর্পণে বসল বাইকের পিছন দিকের সিটে। অতঃপর কঠোরতা নিয়ে বলল, বাইক আস্তে চালাবেন। আমার কিছু হলে আপনাকে কিন্তু জেলে পুরে দিব। উশানের তাচ্ছিল্যের হাসি দিল। বলল, তোমার দ্বারা আদৌ এটা সম্ভব হবে কিনা ভেবে দেখো তো। নেত্র পলকে বাইক ছুটছে। মীরা হিমশিম খাচ্ছে ব্যালেন্স ঠিক রাখতে। উশানকে সে ধমকে রাগ নিয়ে কয়েকবার বলেছিল বাইকের গতি কমাতে। জেদি একরোখা লোকটা তার কথা শুনেনি। বরং সে যত বলত ততই আরও গতি বাড়াত উশান। শেষে জড়সড় হয়ে উশানের নিকটবর্তী আসল মীরা। বিড়বিড় করে স্বগতোক্তি করল, আজ জাস্ট আপনাকে পছন্দ করি বলে উশান। আপনার জায়গায় অন্য কেউ হলে তাকে বাইক থেকে ফেলে আমি চরম আঘাত দিয়ে ফেলতাম। বাইক থামতেই দ্রুত পদে নামল মীরা। মাথা থেকে হেলমেট খুলে রুষ্ট কণ্ঠে বলল, এত জোরে বাইক চালালেন কেন আপনি? খারাপ কিছু যদি হয়ে যেত, তার দায়ভার কি আপনি নিতেন? জবানহীন উশান বাইক থেকে নেমে পার্ক করল। পরিশেষে নিজ মনে হেঁটে মীরার পাশ কাটিয়ে যাওয়ার সময় বলল, বাইকটা আমার ম্যাডাম। আমি কিভাবে বাইক চালাবো সেটা নিতান্তই আমার একান্ত ব্যাপার। এখন তোমার সমস্যা হলে আই হ্যাভ নাথিং টু ডু। দোষ এখানে তোমার। আমি তোমাকে বলেছি নাকি আসো, আমার বাইকে বসো, আমার সাথে যাও। ক্রোধে কেঁপে উঠল মীরা। চূড়ান্ত মাত্রার অসভ্য লোকটা তাকে অপমান করে গেল। উশানের বর্তমান প্রদর্শন করা অ্যাটিটিউড দেখে মীরার রাগ হৈ হৈ করে বাড়ল। রাগের প্রকোপে সে লম্বা লম্বা কদম ফেলে সামনে এগোল। পথিমধ্যে পায়ের কাছে আটকাল তার খালি একটা ক্যান। উদ্ভট বুদ্ধি আসে মীরার মস্তিষ্কে।
পা দিয়ে খালি ক্যানটাকে সে শূন্যে তুলে উষানের মাথায় নিক্ষেপ করে। কিঞ্চিত আঘাতে অস্ফুটস্বরে বিরক্তির ন্যায় ওষ্ঠাধর দুটো আকৃতির করে নিয়ে পেছনে তাকায় কঠিন কয়েক বার্তা পেশ করতে। ঠিক তখনই তার পাশ দিয়ে শা করে দ্রুত গতিতে ছুটে গেল মীরা, এবং তার সামনেই পড়ে খালি ক্যান। পুরে ঘটনা সেকেন্ডর মাঝে বুঝে ফেলল উষান। ইস, মীরাকে যদি এই মুহূর্তে সে তুলে আছাড় দিতে পারত। ভাবির লগে কাইজ্জা লাগছে নাকি ভাই? কর্ণকুহরে কৌতূহলী কণ্ঠস্বর আসতেই ডানে দৃষ্টি ফেলে উষান। মধ্যবয়সী এক লোক শপিং মলের সামনে ফলমূল নিয়ে বসেছে বিক্রি করতে। উষান প্রশ্ন করল, জি না, মানে কইতাছিলাম যে আপনার বউয়ের লগে কি ঝগড়া লাগছে? একটু আগে হেতি যে আপনার মাথায় বোতলটা লাথি মাইরা দিয়া গেল। লোকটার দুই নেত্রে কৌতুক, কণ্ঠে কৌতুকের রেশ, যেন সে বেশ আনন্দ পেয়েছে মাত্র ঘটা ঘটনায়। উষান খানিক ইতস্তত বোধ করল। শ্লেষের গলায় বলল, ঝগড়া লেগেছে কিনা জানি না ভাই, বাট আরেকটু পর যে আপনার অবস্থা জনসম্মুখে নাজেহাল হবে তা নিশ্চিত জানি। লুঙ্গি সামলান ভাই। কিতক্ষণ পূর্বে মুখশ্রীতে বিদ্যমান কৌতুক এখন লজ্জায় ফাটা বেলুনের মতো চুপসে গেছে। লোকটা ব্যস্ত হাতে লুঙ্গিতে হাত দিল। গিট ঢিলে হয়ে গেছে অনেকটা। উষানের এরূপ কথা বলার মানে বুঝতে পারে সে। উষান তখন পগার পার। বড্ড বেশি বিরক্ত সে। নিজ ব্যক্তিগত ব্যাপারে যখন বাহিরের মানুষের উপস্থিতি দেখে তখন ব্যাপারটা বড্ড বিরক্তিকর ঠেকে তার নিকট। মীরা নিজের জন্য কিছু পোশাক দেখছিল। কোথা থেকে তখন উষান আসলো দ্রুত পায়ে। মীরা তাকে দেখে উল্টো হাঁটা ধরেছিল, তবে উষানের ধমক তাকে মাঝপথে স্থির রূপে দাঁড় করিয়ে দিয়েছে। মীরা কপাল চাপড়ায়। কি দরকার ছিল ক্যানটা এর মাথায় ছুঁড়ে মারার? তখন অমনটা না করলে কি আর এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো? উষান মীরার বাহু ধরে হেঁচকা টান দিয়ে নির্জন এক কর্নারে আসল। এটা মূলত শপিং মলের সিঁড়ির পেছনে দিকটা। কারো নজর যাওয়ার উপক্রম নেই। মীরাকে এক প্রকার ছিটকে ছেড়ে দিয়ে উষান দূরে দাঁড়াল। শেষে রুষ্ট কণ্ঠে বলল, এভাবে পালিয়ে পালিয়ে বেড়ালেই মনে হয় আমার থেকে নিস্তার পাবে তুমি। বেয়াদব মেয়ে, রাস্তায় ওই কাজটা কেন করলে? মীরা স্বাভাবিক রাখল নিজেকে। স্বভাবগত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কোনো কাজটার কথা বলছেন? জানো না? না রাগাবে না মীরা আমাকে। ধমকের সুরে জবাব, ইচ্ছে হয়েছে করেছি। আপনি যেমন আমায় পুরো রাস্তা আতঙ্কে নিয়ে এসেছেন। আমার কথা শোনেননি। তার শাস্তি প্রাপ্য ছিলেন আপনি, সো দ্যাটস হোয়াই আই ডু ইট। এখন পরন্ত বিকেল। সকাল জুড়ে তীব্র বর্ষণের পর দ্বিপ্রহর হতে শীতল হাওয়া বইছে। শীতলতা মীরাকে এসে ছুঁয়ে দেওয়ার পর যতটা না কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল তার থেকেও বেশি কাঁপুনি দিল উষানের বর্তমান চাহনি। এই লোকটার চোখের গভীরতা অনেক। ধারালো দৃষ্টি নিক্ষেপ করলে হুহু করে ওঠে বক্ষস্থল। এখনকার দৃষ্টি একটু অন্যরকম। আসক্তির ন্যায় মাদকতাময় চাহনি। উষানের নেত্রজোড়া বর্তমানে মীরার প্রতি সম্মোহনী নেত্রযুগল লাগছে। কয়েক মুহূর্ত চোখে চোখেই কাটল। মিনিট খানেক পর সম্বিত ফিরে পেয়ে মীরা তাকালো অন্যদিকে। উষান এগোলো মীরার নিকটবর্তী। মীরার সন্নিকটে নিবিড় রূপে দাঁড়াল। হতচকিত হয়ে মীরা পিছন ফিরতে গেলে উষান বাধা প্রদান করে। আলগোছে এক হাত স্থাপন করে মীরার কোমরে। টেনে নিয়ে নিজের সাথে আরেকটু নিবিড় করে। তাদের মাঝে ব্যবধান এখন অতি ন্যূনতম। মীরা কাঁপুনি দিল। ভয়ঙ্কর কাঁপুনি।
হাত পা শিরশির করছে। লোকটার উদ্দেশ্য কি? কাপা কণ্ঠে মীরা কোনোমতে জিজ্ঞেস করল, এমন করছেন কেন? নিরুত্তর উষান। মাথা নামালো মীরার ঘাড়ে। বেশ অনেকটা তাকে নিচু হতে হয়েছে। মীরার কাঁধে থুতনি রাখল উষান। মুক্ত আরেক হাত দিয়ে জড়িয়ে ধরল মীরার পিঠ। কানের কাছে ওষ্ঠাধর নিয়ে কণ্ঠের খাদ নামিয়ে বলল, তুমি মানুষ নও মীরা। তুমি মাদকতা, আসক্তি। কাঁধ থেকে থুতনি সরিয়ে উষান সোজা হতেই দেখল মীরার চরম আশ্চর্যজনক দৃষ্টিপাত। ম্লান হাসল সে। ভরাট কণ্ঠে বলল, আই একসেপ্টেড ইউ ম্যাডাম। গ্রহণ করলাম আপনাকে, আপনার সকল আর্জিকে। আপনার প্রেমময় শহরে প্রবেশ করার নিবেদন আমি গ্রহণ করলাম। আফটার থান্ডার কামস রেইন। আপাত লহমা দর্শন করার পর উষানের এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা মনে হল। সেই যে এইমাত্র বিনা মেঘে বজ্রপাত ঘটাল। কই? মীরার আখি দ্বারা তো এক ফোঁটা আনন্দ অশ্রুও বর্ষিত হল না। বরং মীরা এখন ঠায় দাঁড়িয়ে কেমন নির্জীব, নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে আছে। সে ভেবেছিল মীরা কাঁদবে, খুশির জোয়ারে ভেসে কেঁদে দিবে, কিন্তু তা তো হল না। মেয়েটার কান্না ভারী মিষ্টি, সুন্দর। উষান ভেবেছিল এবার বুঝি আরও একবার মীরার গুপ্ত ক্রন্দনকালীন সৌন্দর্য দেখতে পাবে। তবে তা আর হল কই? আচানক অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে খুশির জোয়ারে আত্মহারা রূপে নিস্তব্ধ। মীরার ক্ষেত্রে এটাই ঘটেছে বলে মনস্থির করল উষান। অচঞ্চল নেত্রযুগল, স্থির, নড়চড়বিহীন পুরো দেহ। নির্মেদ গাল দুটো মাত্রাতিরিক্ত শীতল হয়ে আসছে ক্ষণে ক্ষণে। হৃদয়স্পর্শী বার্তাগুলো মীরা স্বগতোক্তি করল পরপর 2 বার, 3 বার। মীরার শান্ত বক্ষস্থলে প্রশান্তির অনিল ছুঁয়ে গেল। মুখশ্রীতে তার তুমুল হৃশ্চিত্ত বজায়। তবে তা বুঝি ক্ষণিকের জন্য। কিতক্ষণ বাদে যখন সে তার জীবনের চরম সত্য মনে করল, তখন তিক্ততায় অন্তঃকরণ ছারখার, এলোমেলো হল। নিজেকে সামলাল সে। নিষ্প্রাণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমার এটা কেন মনে হচ্ছে উষান? যে আপনি আমায় দয়া দেখাচ্ছেন। চমকালো উষান। অবাক হয়ে বলল, আশ্চর্য, এখানে দয়া শব্দটা কেন আসলো মীরা? আসার কথা নয় কি? যেখানে আমি একদিক দিয়ে অসম্পূর্ণ, কখনো মা হতে পারব না। আপনাকে কখনো বাবা ডাকার জন্য কাউকে এনে দিতে পারব না। আমার ভবিষ্যৎ যেখানে এই অক্ষমতার কারণে বিয়ে হওয়া সম্পূর্ণ অনিশ্চিত, সেখানে আপনি হঠাৎ আমায় গ্রহণ করছেন। এতদিন আমি আপনার পেছনে ঘুরলাম আর এই সময়টাতেই মনে হলো আপনার আমাকে গ্রহণ করা উচিত। উষান থমকালো, ভীষণ চমকালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে সে জিজ্ঞেস করল, তুমি জানলে কি করে? আঙ্কেল বলেছে এটা? মীরা তাচ্ছিল্যের হাসি দিল। নেত্র কার্নিশে অদৃশ্য অশ্রুজল ধীরে ধীরে দর্শন দিচ্ছে। দৃষ্টি নত করে মীরা জবাব দিল, না, বাবা বলেনি, আমিই জেনেছি। শুভ্র যখন প্রথমবার আমায় সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করেছিল, তার পূর্বে যেই শিশি থেকে তরল পদার্থ নিয়েছিল সেই শিশিতে লিখা বাক্যগুলো আমি দেখেছিলাম চশমা ছাড়াই। প্রথমে লিখাগুলো বিশ্বাস করিনি, কিন্তু যখন ও আমায় কোমরের পাশে পুশ করল ইঞ্জেকশন, তখন ধীরে ধীরে নিশ্চিত হয়েছিলাম ও কোনো ইঞ্জেকশন পুশ করেছিল। যে ড্রাগ, ঔষধ শুভ্র আমার ঘাড়ে পুশ করেছে, সেগুলো করেছে যাতে পয়জনের এফেক্ট জরায়ু ছাড়া অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। হাসপাতালে যখন প্রথম জ্ঞান আসলো, তখন পেটের অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে আমার সন্দেহ গাঢ় হয়েছিল। বাকিটা ডাক্তার রাহির কাছ থেকে জেনেছি।
তার কণ্ঠে স্বাভাবিকতা। কণ্ঠনালী কাঁপল না বিন্দু মাত্র। কেমন কাট কাট গলায় জবাব। মীরা কঠিন মনের মেয়ে, সকল পরিস্থিতি দারুণভাবে সামলাতে জানে। উষান গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল তাকে। পরিশেষে ভাবনা বদলাল। অনেক কিছু বলার আছে তার। তোমায় আমি আগে বলেছিলাম কিছু কথা মীরা, তা ভুলে গেছ? নাকি বিশ্বাস করনি? অদ্ভুতুরে শোনালে উষানের কণ্ঠস্বর। তার নেত্রে হতাশা বজায়। সুপ্ত ব্যর্থতা ফুটফুটে অবস্থায় নজর কেড়ে কিছু বলছে যেন। মীরা খেয়াল করল তা। কণ্ঠে প্রগাঢ়তা টেনে বলল, মনে আছে শুভ্র আপনাকে মারতে না পেরে তখন আপনার নিকটবর্তী আপনজনদের ক্ষতি করা শুরু করেছিল, তাই আপনি আমায় দূরে রাখতেন সর্বদা। অপমান করতেন পদে পদে যাতে আপনাকে আমি ভুলে যাই। এটা বুঝলাম, কিন্তু বাকিদের কথা, যারা এই মুহূর্তে আপনার সাথে আছে, তাদের সেফটির দরকার ছিল না? শুধু আমিই কেন? দে আর ট্রেইনড। উজান পুলিশ অফিসার, তীব্রের কথা অবশ্যই বলা লাগবে না। দাদু একসময় পুলিশ অফিসার ছিলেন। সবাই নিজেকে সেফটি দিতে, সেফ রাখতে জানে। আর কার কথা বলছো তুমি? বাবা? বাবা দেশের বাহিরে থাকে। আপু? সে কয়েকদিন হলো আমার কাছে ফিরে এসেছে। আপু আমার কাছে আসার পর তাকে যথেষ্ট সেফটি দিচ্ছি আমি। তপ্তশ্বাস ছাড়ার মৃদু শব্দ। তার অধীর দৃষ্টি পড়ল মীরার ওপর। মীরা অন্যত্রে তাকিয়ে। এক দৃষ্টিতে তার রাগ লাগল একটু। মেয়েটা এমন অন্যমনস্ক, মনমরা রূপে কেন? তার কথাগুলো কেন সে মনোযোগ সহিত শ্রবণ করছে না? উষান থেমে যাওয়ার পর মীরা মুখ খুলল। জমাট কণ্ঠনালী দ্বারা শব্দগুচ্ছ বের করল। আপনার চোখে আমি কখনো নিজের জন্য ভালোবাসা দেখিনি উষান। হঠাৎ তাহলে এভাবে কোনো কারণ ছাড়া আমায় একসেপ্ট করার মানে কি? কঠোরতায় ছেয়ে থাকা মুখশ্রীতে এতক্ষণ পর হাসি ফুটে উঠল। সে ধরতে পারল মীরার লক্ষ্য। ধীরস্থির হাতে উষান মীরার গাল স্পর্শ করল, অতি কোমলতার সহিত। মীরা ইতস্তত বোধ করল ফের। লোকটা আজ তাকে এমন আদুরে, মায়াময় স্পর্শ করছে কেন? তারপর কয়েক পল আলগোছে মীরার এলোমেলো কেশের দলকে কানের পিঠে গুজে দিতে দিতে প্রত্যুত্তর করল, কে বলেছে তোমায় আমি ভালোবাসি? ভালোবাসা কি এত সহজে, এত কম সময়ে হয়? তুমি আমার জন্য অন্য কিছু। আমার মাদকতা তুমি। এক বিশেষ মাদকতা, যাকে ছাড়া এক দণ্ড শান্তিতে শ্বাস নেয়া দেয়। কষ্টকর ভীষণ। স্থির দুজনের নেত্র। চোখে চোখে কাটল কয়েক পল। উষান পল্লব ঝাপটালেও মীরা পলক ফেলতে ভুলে গেল যেন। ওষ্ঠাধর কোণে মৃদু হাসির রেশ ফুটে উঠল। ভারী কণ্ঠে বলে উঠল, চোখের পলক ফেলুন ম্যাডাম। পানি এসে জমেছে। এভাবে তাকিয়ে থাকলে চোখে জ্বালা করবে। ঝটপট নেত্রপল্লব ২-৩ বার ফেলে মীরা ছিটকে সরে দাঁড়াল, স্থিরচিত্তে আওর চোখে একবার উষানকে দর্শন করল। উষানের বলা প্রতিটা বাক্য তার অনেক দিনের আকাঙ্ক্ষিত ছিল। কিন্তু আজ যখন আকাঙ্ক্ষিত চাওয়া পূর্ণ হল, তখন তার মনে হচ্ছে উষানকে নিজের জীবনের সাথে জড়ানোটা ভুল হবে। সে যে অক্ষম। উষানের তো কোনো দোষ নেই। তাহলে সে কেন বাবা হওয়া হতে বঞ্চিত হবে? মীরা সিক্ত কণ্ঠে শুধাল, আমার সাথে জড়িয়ে অযথা নিজের জীবনটা নষ্ট করছেন। আমি অক্ষম। কখনো বাবা হতে পারবেন না আপনি।
ভেবে দেখুন। উষান এগিয়ে গেল। ফের আগের মতো করেই মীরাকে কাছে টেনে নিল। অতঃপর ফিসফিস করে বলল, বাবা হতে চাই না। হ্যাজবেন্ড হতে পারলেই চলবে, তবে তা শুধুমাত্র তোমার হ্যাজবেন্ড। আমার তুমি হলেই চলবে মীরা। আমার আর কাউকে চাই না। কাউকে না। আমরা দুজনই যথেষ্ট। মীরা হঠাৎ তারা দেখিয়ে অস্থিরপ্রায় হয়ে বলল, আই নিড টাইম। আসছি। ওকে, টেক ইউর টাইম, বাট অ্যান্সার পজিটিভ চাই ম্যাডাম। নয়তো আপনাকে কিডন্যাপ করে তুলে আনতে আমি দ্বিধা করব না। মাইন্ড ইট। দ্রুত পদে সিঁড়ির পেছনে হতে বেরিয়ে আসলো মীরা। আসার মাঝে পথিমধ্যে হঠাৎ থেমে গিয়ে বিড়বিড়িয়ে বলল, কম কষ্ট দেননি উষান। আপনাকে নাকানিচুবানি না খাইয়ে আমি আপাতত কোনো কিছুই জানাচ্ছি না। ইউ হ্যাভ টু ফিল মাই পেইন। হা। রজনীর তৃতীয় প্রহর। ঘুমন্ত নগরীতে মাঝে মধ্যে ডেকে উঠছে ৩-৪টে নেড়ি কুকুর। সময় সাপেক্ষে ফের তারা মৌন রূপ ধারণ করছে। অনিলে বইছে বিভিন্ন পুষ্পের মিষ্টি সুঘ্রাণ। কৃষ্ণপক্ষের শেষ তিথির রজনী আজ। কৃত্রিম রশ্মি ব্যতীত চন্দ্রের দর্শন পাওয়া মুশকিল। ভোর হয়ে এলো বলে এখনই গাছের ডালে বসে থাকা পক্ষী দল ডেকে উঠল মৃদু শব্দে। সেই শব্দ প্রতিধ্বনিত হল চারপাশে ঘোর নীরবতা ধ্বংস করে। চার দেয়ালের কক্ষটায় শীতলতা বজায়। ওয়াশরুম থেকে থেমে থেমে আসছে গুমোট ক্রন্দনের বিষণ্ণ সুর। ডুকরে কেঁদে উঠছে মীরা। শাওয়ারের নিচে এলোমেলো রূপে ছড়িয়ে ছিটিয়ে সে শুয়ে রয়েছে শুভ্র রাঙা ভূমিতে। শাওয়ার থেকে পানি পড়ছে ঝমঝম শব্দ করে। এই শব্দ তার ক্রন্দনের ধ্বনি বহির্ভাগে যাওয়া হতে রুখে দিচ্ছে ক্রমাগত। মীরা শপিং মল থেকে আসার পর সেই যে শাওয়ার নিচে শুয়ে কাঁদছে, এখন প্রায় ৮ ঘন্টা হতে চলল ওর কোনো হেলদোল নেই। শরীরের তাপমাত্রা ইতিমধ্যে কমতে শুরু করেছে। মুখশ্রী ফ্যাকাশে বিবর্ণ তার। হাত পা সর্বাঙ্গ অতি মাত্রায় শীতল হিম। বিড়বিড় করে মীরা কিছুক্ষণ পরপর বলছে, আমি কখনো মা ডাকটা শুনতে পাব না আম্মু। ওরা আমার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমাকে বাজেভাবে ছুঁয়ে দিয়েছে। আমাকে তোমার আঁচলের নিচে লুকিয়ে নাও আম্মু। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। যন্ত্রণা হচ্ছে। আমি আর পারছি না। পারছি না ভালো থাকার কৃত্রিম নাটক করতে। আমি তোমার কাছে যাব আম্মু। আমাকে নিয়ে যাও তুমি। অতঃপর ভারী ক্রন্দন। কান ফাটা আর্তনাদময়ী কান্না ছাপিয়ে পড়ল চার দেয়াল জুড়ে। কিতক্ষণ বাদে মীরা আবছা দেখল তার মাকে আরশির মাঝে। নীল শাড়ি পরিহিত তিনি। তার দিকে চেয়ে মুচকি হাসছে। হাসল সে। মিষ্টি হাসি। হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। অতঃপর সবকিছু অন্ধকার। নেত্রযুগল অনায়াসে বন্ধ হয়ে এলো তার। তখন সকাল ৯টা ছুঁই ছুঁই। মীরার বাসার নিচে উষান ব্যস্ত পায়ে পায়চারি করছে, তার আপাতত চাওয়া মীরাকে শেষবারের মতো দেখা। আজ তাকে যশোর যেতে হবে। বিকেল ৫টায় সে তীব্রর সঙ্গে রওনা দিবে। ট্রেনের টিকিট কাটা শেষ। অস্থির নেত্র বারবার ঘড়িতে সময় দেখছে সে। মীরা আজ এখনো বারান্দায় আসছে না কেন? মেয়েটা তো ভোরবেলাতেই ঘুম থেকে উঠে বারান্দায় আসে ফুল গাছে পানি দিতে। কিন্তু আজ উষান প্রায় ৩ ঘণ্টা যাবৎ দাঁড়িয়ে মীরার বাসার নিচে। কিন্তু সকাল থেকে মেয়েটার দর্শন পেল না বিন্দুমাত্র। পকেট থেকে ফোন বের করে রুহির নাম্বারে কল দেয় উষান। ক্ষীণবাদে রুহি ফোন রিসিভ করতেই উষান প্রশ্ন ছুড়ল, তুমি কি বাসায় রুহি? অপাস হতে জবাব আসে ভেঙে ভেঙে।
না ভাইয়া, আমি মায়ানকে নিয়ে বাহিরে এসেছি, আমার খালামণির বাসায়। কেন? মীরাও কি তোমাদের সাথে? না, ও তো বাসায় ঘুমোচ্ছে। সকালবেলা আঙ্কেল ডাকল কতক্ষণ, আমি আসার সময় ডেকে এলাম, উঠল না। মীরা বাসায় একা। আঙ্কেল ঢাকা গিয়েছে। ওহ, আমার মীরার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তাই তোমাকে ফোন দিয়েছি। আপনি বাসায় যান ভাইয়া, বাসায় বুয়া আছে। আর মীরাও এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে হয়তো। উষান ফোন কাটার পূর্ব মুহূর্তে ছোট্ট করে জবাব দিল, আচ্ছা দেখছি। উষান দ্রুত পায়ে ওপরে উঠে এলো। তার হঠাৎ করেই ভীষণ অস্থির অস্থির লাগছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ললাটে নোনা ঘামের উৎপত্তি ঘটেছে বিন্দু বিন্দু পরিমাণে। দ্রুত পদে 10 তলায় উঠে এসে কলিং বেলে চাপ দিল কয়েকবার করে। কিয়ং 10 বাদে দরজা খুলল অল্পবয়সী এক নারী। উষান চেনে তাকে। মীরাদের বাসায় কাজ করে তিনি। নাম রুবা। উষানকে দেখে সে স্বস্তির শ্বাস ফেলে বলল, ভাইজান আপনি আইছেন? আল্লাহ রহম করছে। মীরা আফায় তো দরজাই খুলতেছে না রুমের। আমি এই ঘর খোলা রাইখা অন্য জায়গায় কামেও যাইতে পারতেছি না। আপনি একটু বহেন ঘরে আইয়া ভাই, আমি কামে যামু। উষান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, মীরা এখনো রুমের দরজা খোলেনি? না ভাইজান, আপায় মনে হয় ঘুমায়। রুবা চলে যায়। উষান ফ্ল্যাটে প্রবেশ করে তড়িঘড়ি করে দরজা আটকে ছুটল মীরার রুমের দিকটায়। দরজায় করাঘাত করে মীরার নাম ধরে ডাকল সে কয়েকবার। অপাস হতে সাড়া এলো না। অস্থিরতা ক্রমাগত বেড়েই চলল তার। সিদ্ধান্ত নিল দরজা কোনোভাবে খুলতে হবেই। খুঁজে খুঁজে ফাইলের উপরিভাগ ছোট্ট টুকরো করে আনল উষান। নোবের ভিতর প্রবেশ করিয়ে মোচড় দিতেই লক খুলে গেল দরজার। ত্রস্ত পায়ে ভেতরে প্রবেশ করে আশেপাশে দেখল। শেষে নজরে এলো বাথরুমে খোলা দরজা, সম্পূর্ণ খোলা নয়, শুধুমাত্র কিঞ্চিত ফাঁক। উষান সেদিকে এগোল। হন্তদন্ত হয়ে বলল, মীরা, মীরা তুমি কি ভেতরে? প্রত্যুত্তর আসল না। ছটফট করল উষান। কিছু তো একটা হয়েছে নিশ্চিত। কিন্তু এভাবে বাথরুমে প্রবেশ করবে? মেয়েটা কি অবস্থায় আছে কে জানে। বিছানার ওপর থেকে চাদর টেনে সহসা ভিতরে প্রবেশ করল উষান। অনুমান স্বরূপ হেঁটে মীরাকে চাদর দ্বারা আবৃত করে চোখ খুলল। তৎক্ষণাৎ তার চক্ষু জোড়া স্তব্ধ। মীরার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখশ্রী সাদা হয়ে আসছে। নীলচে ঠোঁট। পোশাক সিক্ত হয়ে চুপসে। সিক্ত দেহ তার মাত্রাতিরিক্ত শীতল। উষানের শ্বাস রুখে আসল। স্বাভাবিক মানুষের তুলনায় মীরার দেহ একটু বেশিই ঠান্ডা হয়ে রয়েছে। মেয়েটা আছে তো বেঁচে? মীরার পালস পরীক্ষা করে উষান। নিম্ন কণ্ঠে শুধাল, এমনটা কেন হলো মীরা? উজান রেজওয়ান, রাইট? রিনরিনে মিষ্টি একটা কণ্ঠ। উজানের ধ্যান কাড়ল কঠোরভাবে। গুরুত্বপূর্ণ আলাপ ফেলে সে দৃষ্টিপাত ফেলল সম্মুখে। বয়স 18 কি 19 হবে। অতিরিক্ত পরিমাণে ফর্সা, ভীষণ সুন্দর দেখতে এক মানবী তার সামনে দাঁড়িয়ে। উজান এগোতে নিলেই সে চটপট পায়ে এগিয়ে আসল। মৃদু কণ্ঠে বলল, আমি সিয়া। আমাকে মীরা আপু পাঠিয়েছিল। উজান ভ্রু কুঞ্চিত দৃষ্টিতে তাকাল। অন্তঃকরণে ভাবল কিছু। অতঃপর কাঙ্ক্ষিত বার্তা স্মৃতির পর্দায় আসার পর সে ম্লান হেসে বলল, হ্যাঁ, বসুন প্লিজ।
মীরা আমাকে বলেছিল আপনার কথা পরশুদিন ফোন করে। তো বলুন আপনার কি হেল্প করতে পারি? সিয়া উজানের পাশে বসল। উজান তার হাতের ইশারায় উপস্থিত দুজন পুলিশ অফিসারকে চলে যেতে আদেশ দিতেই তারা বিদায় জানিয়ে প্রস্থান করে সেখান হতে। কাঁধে বহমান ব্যাগটা কোলে নিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজ বের করল সে। পরিশেষে উজানকে উদ্দেশ্য করে বলল, আমার ইউনিভার্সিটির থেকে কিছু দূরে একটা কলেজ আছে, গার্লস কলেজ। ওখানকার পরিবেশটা অতটা উন্নত না বলতে পারেন। সেখানে প্রায় কয়েকটা ছেলে দাঁড়িয়ে কলেজের মেয়েদের উত্ত্যক্ত করে। দেখা যায় মাঝে মধ্যে খারাপভাবে স্পর্শও করে ফেলে। ছেলেগুলোর দাপট আছে সেখানকার এলাকায়। বলতে গেলে ওরা কুখ্যাত সন্ত্রাসী দলের অন্তর্ভুক্ত, যার কারণে ভয় কেউ ওদের বিরুদ্ধে অভিযোগও করতে পারে না। আমি ওই কলেজের একটা মেয়েকে পড়াই। ও আমাকে আজ বলল, এলাকাটা নিম্নতর, তাই কেউ সাহস পাচ্ছে না তাদের বিরুদ্ধে কিছু বলার। তাই আমিই চাচ্ছি ওদের বিরুদ্ধে স্টেপ নিতে। যথেষ্ট প্রমাণ আছে। এই কাগজগুলো দেখুন। উজান হাত বাড়িয়ে কাগজগুলো হাতে নিল। তার দৃষ্টিপাত এখন সম্পূর্ণ কাগজ গুচ্ছের মাঝে। প্রতি পাল্টা উল্টে উল্টে দেখা শেষে সে মাথা তুলে মিষ্টি হেসে বলল, আপনার কাজ বেশ প্রশংসনীয় মিস শিয়া। এই ইনফরমেশনটুকু প্রদান করার জন্য থ্যাঙ্কস। ধন্যবাদ দিবেন না স্যার, এটা আমার দায়িত্ব ছিল। কোনো হেল্প লাগলে বলবেন। ইশারায় সায় জানিয়ে উজান আরেকবার পূর্ণ দৃষ্টি ফেলে কাগজের প্রতি। সিয়া তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল সম্মুখে। খুঁটিয়ে খুঁটিয়ে উজানের মুখশ্রীতে কিছু খোঁজার প্রয়াস চালাল। শেষে কৌতূহলী কণ্ঠে বলল, আপনার গায়ের রংটা কিন্তু খুব সুন্দর। উজান অপ্রতিভ দৃষ্টিতে তাকাল। হঠাৎ নিজের সম্পর্কে এমন মন্তব্য পেয়ে একটু ভড়কে গিয়েছে। সিয়া নিজেও একটু লজ্জা পেল। হুট করে এমন মতবাদ পেশ করার মানে আছে? সে কি করল এটা? উপহাস করছেন মিস। আমার গায়ের রংটা কিন্তু সকলের অপছন্দের তালিকায়। সিয়া নড়েচড়ে বসল উজানের প্রত্যুত্তর শ্রবণ করার পর। চটপট কণ্ঠে বলল, অবশ্যই না। কালো একটা সুন্দর রং, আমার পছন্দের খুব। আর আমার কাছে মনে হয় কালো ব্যক্তিরা পৃথিবীর সবথেকে সুন্দরতম ব্যক্তি, কারণ তাদের চেহারার আল্লাহ তাআলা বিশেষ মায়ার প্রলেপ দিয়ে তৈরি করেছে। উজান আর কোনো কথা বলল না। সিয়াও নিশ্চুপ। সিয়ার উত্তরে মুগ্ধ হলেও কিছু বলার মতো পেল না বলে উজান মৌন রইল। এদিকে সিয়ার অবস্থা বেহাল। সে ধরেই নিল লোকটা হয়তো তার কথায় কষ্ট পেয়েছে, তাই আর কথা বলছে না। ফুপিয়ে উঠে চুপ করে রইল সে। উজানের খারাপ লেগেছে। এই ব্যাপারটা তাকে এত কষ্ট দিচ্ছে কেন? ইজ শি অলরাইট ডক্টর? বিচলিত শোনালো মানবের কণ্ঠস্বর। রাহি মীরাকে চেকআপ করা রেখে নত দৃষ্টি ওপরে তুলে জবাব দিল, উমহু, বলা যায়। কিন্তু আগামী কয়েকদিন ওনাকে বেড রেস্টে থাকতে হবে স্যার। একেই তো কয়েকদিন আগে এত বড় ধকল পার করলেও তার ওপর এখন এই অবস্থা। রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল অনেক, তাই সেন্সলেস ছিল। রাতে জ্বর আসতে পারে। ঔষধ লিখে দিচ্ছি, ওগুলো খাইয়ে দিবেন, তাহলে জ্বর আসার সম্ভাবনা থাকবে না। স্বস্তির তপ্তশ্বাস ছাড়ল উষান। বুকের ওপর থেকে বিশাল এক পাথর নেমে গিয়েছে। শান্তি লাগছে একটু একটু। রাহি ঔষধ লিখে দিয়ে উষানকে কিছু নির্দেশনা সম্পর্কে ধারণা এবং যথার্থ ব্যাখ্যা দিয়ে চলে যায়। হাতের প্রেসক্রিপশন সাময়িক সময়ের জন্য পাশে ফেলে উষান এগোয় মীরার নিকটবর্তী। রুহিকে ফোন দিয়েছে সে।
রুহি আসলেই ঔষধ আনতে যাবে। মীরার বিছানার পাশে লাগোয়া সোফা। উষান সোফায় গিয়ে বসল। হাত বাড়িয়ে দিয়ে মীরার মুখে পড়ে থাকা চুলগুলো নরম হাতে কানের পিঠে গুজে দিল। মীরা তখন কাঁপছে। ভয়ঙ্কর কাঁপুনি দিচ্ছে তার সর্বাঙ্গ। 2টা ব্ল্যাঙ্কেট দিয়েও কাঁপুনি থামানো যায়নি তার। রাহি বলেছে, এটা স্বাভাবিক। আপাতত এই কাঁপুনি মানবদেহের উষ্ণতার মাধ্যমে থামানো প্রয়োজন ছিল, কিন্তু সমস্যা হচ্ছে মীরা অবিবাহিত। তাই এই উপায় আপাতত বিফলে গেছে। মীরা কাঁপা অবস্থায় কিছু বিড়বিড় করে বলছিল। কৌতূহলবশত উষান কান পাতে শ্রবণ করার স্বার্থে মেয়েটা কি বলছে। মীরার ওষ্ঠাধর নিকট মুখ এগোতেই মীরা পাশ ফিরে সজোরে এক থাপ্পড় মারল। বিকট এক শব্দ হয়ে আবারও নীরবতা কক্ষের মাঝে। উষান তখন স্তব্ধ। মীরা ঘুমে বিভোর। উষানের বুঝতে বেগ পেতে হয়নি মীরা মাত্র করা কর্মটি তন্দ্রাঘরে করেছে। মেয়েটা ঘুমোলে দিন দুনিয়ার প্রতি খেয়াল থাকে না। উষান বিড়বিড়িয়ে বলল, কি ডেঞ্জারাস মেয়ে, মাই গড। ঘুমের ঘোরে খুন করলেও তো মনে হয় ঘুম ভাঙবে না। উষান উঠে যেতে নিলে মীরা তার বাহু আঁকড়ে ধরে। বাহুতে নিজের মুখ ঘষে আবারও গভীর ঘুমে মগ্ন হয়। হাত ছাড়িয়ে চলে যেতে নিতেও থেমে যায় সে। সন্তর্পণে নিঃশব্দে বিছানায় বসে গভীর দৃষ্টিপাতে মীরাকে পর্যবেক্ষণ করার একসময় হুট করে মোহে থাকাকালীন আলতো করে নিজের ওষ্ঠাধরের স্পর্শ আঁকে মীরার ললাটে। অতঃপর হাত ছাড়িয়ে লম্বা পা ফেলে প্রস্থান করে কক্ষ হতে। এখানে থাকলে নিশ্চিত কোনো অনর্থ ঘটে যাবে তার আশঙ্কায়। চলবে।